ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা সংশয় ওঠে। তাদের সাথে কথা বলবো, তাদের সাথে মিশবো, তাদেরকে এড়িয়ে চলাই মনে হয় ভালো। আসলে এই ট্যাবু থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি না? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কেপিসি মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর অনির্বাণ মজুমদারকে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ মজুমদার। আমি প্রফেসর ইন এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট, কেপিসি মেডিকেল কলেজ, কলকাতা। আজকের বিষয় আমাদের পৃথিবীতে আমরা যত মানুষ দেখি তাদেরকে কনভেনশনালি আমরা দুভাগে ভাগ করি, ছেলে আর মেয়ে। কিন্তু এই কনভেনশনাল ডিভিশনের বাইরে কিছু কিছু মানুষ আছেন যাদেরকে এক্স্যাক্টলি ছেলে বা মেয়ে এই আখ্যায় ভূষিত করা যায় না বা ক্লাসিফাই করা যায় না। সো এই গ্রুপটাকে নিয়ে হচ্ছে থার্ড জেন্ডার। জেন্ডার অ্যান্ড সেক্স এই দুটো খুব কাছাকাছি ওয়ার্ড হলেও এটার মধ্যে একটা কনফিউশন আছে এবং লোকে এটাকে খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করে। কিন্তু জেন্ডার অ্যান্ড সেক্স মোস্ট অফ দ্য সিচুয়েশনে অ্যালাইন্ড থাকলেও কিছু কিছু সিচুয়েশনে জেন্ডার অ্যান্ড সেক্সটা কিন্তু একটু আলাদা। সেক্স বলতে আমরা কি বোঝাই? সেক্স হচ্ছে ফেনোটিপিক্যাল সেক্স, অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মালো তার যৌনাঙ্গটা দেখে আমরা ডিসাইড করি যে এটা ছেলে না মেয়ে। সেই ডিসিশনটা একজন ডাক্তারবাবু করেন কিংবা কেউ নার্স করেন, কোনো ক্ষেত্রে দাইমারা করেন, কোনো ক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার্সও করেন। বাচ্চাটার কিন্তু কোনো রোল থাকে না এই সেক্সটা ডিসাইড করার পেছনে। অন দি আদার হ্যান্ড, জেন্ডার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা মানুষ বা একটা বাচ্চা নিজেকে কি হিসাবে দেখে। সো জেন্ডার হচ্ছে থাকে আমাদের ব্রেনের মধ্যে, আমি আমাকে কিভাবে পারসিভ করি, এটাই হচ্ছে জেন্ডার। সো জেন্ডার অ্যান্ড সেক্সের মধ্যে একটা ডিফারেন্স আছে, কিন্তু মোস্ট অফ দ্য সিচুয়েশনে মোর দ্যান 99% কেসে আমাদের যেটা ফেনোটিপিক্যাল সেক্স আর আমরা নিজেদেরকে মোটামুটি সেটাই ভাবি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা ডিফারেন্স আছে। তো এই জেন্ডার অ্যান্ড সেক্স ছাড়াও আরেকটা বা আরও দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাট্রাকশান। এটাকে আমরা বলি জেন্ডার ওরিয়েন্টেশন, অর্থাৎ আমার কাকে ভালো লাগে। মোস্ট অফ দ্য সিচুয়েশনে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগে। কিন্তু এই কম্বিনেশনটার বাইরেও একটা অন্য কম্বিনেশন থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এক্সপ্রেশন, জেন্ডার এক্সপ্রেশন। তাহলে আমি নিজেকে কি ভাবি, আমার ফেনোটিপিক্যাল সেক্সটা কি, আমার কার প্রতি অ্যাট্রাকশান, এই সব মিলিয়ে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করি। সো মোস্ট অফ দ্য সিচুয়েশনে জন্মানোর সময় আমাদের যাদের জেনিটাল অর্গান ছেলেদের মতো, তারা নিজেদেরকে ছেলে হিসাবে বা পুরুষ হিসাবে ভাবে। তারা ইউজুয়ালি একজন নারীর প্রতি অ্যাট্রাক্টেড থাকে এবং তারা একটা ছেলেদের ড্রেস পরে। সেকেন্ড অপোজিটে একটি মেয়ে, তার যৌনাঙ্গ মেয়েদের মতো, সে নিজেকে মেয়ে বা মহিলা ভাবে, সে ড্রেস একটা মেয়েদের মতো পরে এবং তার অ্যাট্রাকশান একটা ছেলেদের প্রতি থাকে। এই ব্যাপারটাকে আমরা বলি স্ট্রেট। তার মানে মেজরিটি অফ দ্য সিচুয়েশনে যাদেরকে আমরা সমাজে দেখতে পাই তারাই স্ট্রেট। কিন্তু এর বাইরে আমি যেটা বললাম আর একটা গ্রুপ আছে, খুব কমন যে গ্রুপটা, সেটা হচ্ছে যাদের এক্সটার্নাল জেনিটালিয়া বা ফেনোটিপিক্যাল সেক্সটা ছেলেদের মতো কিন্তু নিজেদেরকে মেয়ে ভাবে, অথবা কেউ কেউ আছেন যাদের এক্সটার্নাল জেনিটালিয়া বা ফেনোটিপিক্যাল সেক্স ফিমেলের মতো কিন্তু নিজেদেরকে ছেলে ভাবে। এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাকে আমরা বলি ট্রান্সজেন্ডার। এর বাইরেও অনেক ভ্যারাইটি আছে। যেমন অ্যাট্রাকশনের ক্ষেত্রে একটা ভ্যারাইটি আসে, যেমন ধরা যাক একটা ছেলের আর একটা ছেলেকে ভালো লাগে, একটা মেয়ের একটা মেয়েকেই ভালো লাগে, এটাকে আমরা গে বা বা আমরা লেসবিয়ান বলি। অনেক সময় একটা ছেলের মেয়ে ছেলে দুজনকেই ভালো লাগে, বা একটা মেয়ের ছেলে মেয়ে দুজনকেই ভালো লাগে, সেটাকে আমরা বলি বাইসেক্সুয়াল। তাহলে দেখা গেল মোটামুটিভাবে
এই 4টে রকম দেখা যায়, এর বাইরেও অনেক ভ্যারাইটি আছে, কিন্তু ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, গে অ্যান্ড লেসবিয়ান, এই 4টে ভ্যারাইটিকে মিলে আমরা বলি এলজিবিটি। এলজিবিটি ওয়ার্ডটা আপনারা খুব কমনলি দেখবেন, খবরের কাগজে আজকাল প্রচুর ইউজ হয়। তাহলে এলজিবিটি বলে একটা কমিউনিটি আমাদের আছে। তো কত লোক হবে আমাদের দেশে? এক্স্যাক্টলি আমাদের কাছে কোনো ডেটা নেই। লাস্ট যে সেন্সাস হয়েছিল আমাদের অনেক দিন আগে, কোভিডের জন্য মাঝখানে সেন্সাসটা হয়নি, তো সেই সেন্সাসে মোটামুটি দেখা গেছে 5 লাখ। সো 5 লাখ একটা গ্রসলি আন্ডার এস্টিমেটেড ফিগার। আমরা যদি দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষায় দেখা গেছে মোটামুটি 0.5-0.6% পপুলেশন মোটামুটি এই থার্ড জেন্ডার কমিউনিটির আন্ডারে আসে। তো আমি যদি 0.3ও ধরি, তাহলেও আমাদের 140 কোটি পপুলেশনে আমাদের মোটামুটি 40 থেকে 50 লাখ লোক এই গ্রুপের মধ্যে পড়েন বা এই থার্ড জেন্ডার গ্রুপের মধ্যে পড়েন। থার্ড জেন্ডার পপুলেশন বা এই থার্ড জেন্ডার গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হয়। ছোটোবেলায় তা পেরেন্টসদের কাছ থেকে বৈষম্যের শিকার হয়, তারা পেরেন্টসরা তাদেরকে ঠিকমতো অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা দেখেছি অনেক মা বাবা তার বাচ্চাকে রীতিমতো বকাবকি করেন, তাদেরকে ধমক দেন, তাদের সঙ্গে মারপিটও হয়। একটু বড় হলে স্কুলে তারা বুলি হয়, পরবর্তীকালে সোসাইটিতে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের মধ্যে, রিলেটিভদের মধ্যে, কাজের জায়গায়, সব জায়গায় তারা বৈষম্যের শিকার হয়। এই যে সিচুয়েশানটার জন্য, এই বৈষম্যের জন্য মেন ইস্যু হচ্ছে তারা একাকিত্ব বোধ করে, এবং তার সঙ্গে তাদের মধ্যে আছে একটা ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি। আর এই ডিপ্রেশন, হতাশা অ্যান্ড অ্যাংজাইটি থেকে জন্ম নেয় সুইসাইড করার ইচ্ছা। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যে এই সমস্ত লোকেদের মধ্যে সুইসাইড করার প্রবণতা খুব খুব বেশি, এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর আমাদেরকে দেখতে হবে যে তারা সুইসাইডটা অনেক সময় খুব কম বয়সে করে। কেন? মনে রাখতে হবে এই বাচ্চাটি যখন জন্মালো তখন তার ফেনোটিপিক্যাল সেক্স হচ্ছে ছেলেদের মতো, কিন্তু সে নিজেকে মেয়ে ভাবে। এবার ফ্যামিলিতে তাকে অ্যাকসেপ্ট করে না, বাড়ির লোকরা তাকে ঠিক চোখে দেখে না, পরিজন, আত্মীয় স্বজন তাকে অন্য চোখে দেখে, স্কুলে ঠিকমতো অ্যাকসেপ্টেবল হয় না। এবং যখন 12-14 বছর বয়সে তাদের বয়ঃসন্ধির সময় আসে, তখন তারা আরও হতাশায় পড়ে যায়, কেন তারা দেখে তার শরীরের যে চেঞ্জেসগুলো, হরমোনাল চেঞ্জেসগুলো হচ্ছে, তার সঙ্গে সে মানসিকভাবে মানিয়ে নিতে পারছে না। সো তার রেজাল্ট হচ্ছে মোটামুটি মেনি কেসেস হচ্ছে সুইসাইড। তো কত লোক সুইসাইড করে আমাদের দেশে এক্স্যাক্টলি ডেটা আমাদের কাছে নেই। আমার কাছে যত পেশেন্ট আসে, আমাদের হসপিটালে আমাদের একটা এন্ডোক্রাইন ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আমরা অনেক পেশেন্ট দেখি। তো তাদের মধ্যে আমরা একটা সমীক্ষা করেছিলাম, তাতে দেখা গেছে মোটামুটি 25% এই ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে 25% লোকেদের হিস্ট্রি অফ সুইসাইড আছে। আমি তাদের নামই বলছি বা তাদের সংখ্যাটাই জানি, তার কারণ হচ্ছে যারা সুইসাইড করতে গেছে, ব্যর্থ হয়েছে এবং আমাদের হসপিটালে এসছে চিকিৎসার জন্য। কিন্তু কত লোক এক্স্যাক্টলি সুইসাইড করে মরে গেছে তার ডেটা আমার কাছে নেই এবং আমাদের দেশে নেই, কিন্তু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এই সংখ্যাটা খুব বেশি। কিন্তু যদি দেখি যে এই 25%ও সুইসাইড করতে যাচ্ছে, তাহলে পরেও সেটা একটা বিরাট নাম্বার। এবং কোন বয়সে যাচ্ছে আমরা সেটাও সমীক্ষা করে দেখেছি, মোটামুটি তারা 14 থেকে 18 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি সুইসাইড করে। কাজেই আমাদেরকে এটা ভাবতে হবে যে এই যে বাচ্চাগুলো যারা বড় হয়ে উঠছে, বা এই যে মানুষগুলো যারা থার্ড জেন্ডার গ্রুপের মধ্যে আছেন, তাদের প্রতি আমাদের বৈষম্য বা ডিসক্রিমিনেট করা উচিত না। 2014 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা রায় দিয়েছেন, সেটাকে বলে নালসা জাজমেন্ট। সেই জাজমেন্ট অনুসারে আমরা এই থার্ড জেন্ডার কমিউনিটির সঙ্গে কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারি না। আমাদের হেলথ কেয়ারে ডিসক্রিমিনেট করতে পারি না, আমরা অফিস আদালতে ডিসক্রিমিনেট করতে পারি না, আমাদের হেলথ ফেসিলিটিতে ডিসক্রিমিনেট করতে পারি না, এবং আমরা স্কুল, কলেজ, এডুকেশন ইনস্টিটিউশনেও আমরা কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারি না, করা উচিত নয়। দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কমিউনিটি। আমাদের সমাজ, আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। যেমন ধরা যাক কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, ঠিক তেমনি এই জেন্ডার ডাইভার্সিটিটাও আমাদের মধ্যে আছে। তার মানেই যে তারা খারাপ বা ভালো এরকম কিছু নয়, দে আর জাস্ট অ্যানাদার হিউম্যান বিং। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দেম দ্য ওয়ে দে আর। তাদের থিঙ্কিং প্রসেসটা আলাদা, ঈশ্বর তাদেরকে একটু অন্যরকমভাবে বানিয়েছেন, সেটা আলাদা।
সেইটুকু আলাদা নিয়েই তারা হিউম্যান বিং উইথ অল দেয়ার ইমোশনস অ্যান্ড অল দেয়ার ট্যালেন্টস। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অনির্বাণ মজুমদারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।